আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি সন্ধ্যা 7টার পরে আরো একটা রাত 10টায় ক্লাস নিয়ে। সেই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ, কিভাবে নিবা, কিভাবে কি করবা, এই লাস্ট মাঝখানে যে সময়টা ঈদ আসতেছে, এই যে সময়টা আসলে কিভাবে মানে কাটাবা, সেই প্ল্যানগুলো তোমাদের সাথে আলোচনা করবো। প্রিয় ভাই, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবা, তোমাদেরকে সবকিছু সুন্দর মতো বুঝিয়ে দিব এবং আমাকে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট ক্লিয়ার আছে কিনা একটু ছোট করে জানাবো ভাইয়ারা। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। একটু ভাইয়া আমাকে জানাবা সবকিছু ঠিক আছে কিনা। শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো? এই তো সবকিছু ঠিক আছে। তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। ওকে ভাইরা, তো আমাকে একটু জানাবা তোমরা কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছ, একটু জাস্ট একটু জানাবা। তোমরা আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছ জাস্ট একটু জানাবা। এবং বলে রাখি, যারা বা যারা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছ, সেকেন্ড টাইম জার্নি শুরু করে দিয়েছ, তারা আসলে কিভাবে পড়বা। আমি প্রায় বলে থাকি, ভিডিওতে বলো, লাইভ ক্লাসে বলো, বা ক্লাসে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসে বলো, বলে থাকি কোন শিক্ষার্থী যদি অর্থাৎ আজকে থেকে শুরু করে, মনে করো সে আজকে থেকে পড়া শুরু করবে, স্টার্ট করলো আজকে থেকে শুরু করে, সে মনে করো ডে বাই ডে আগামী 4-5 মাস 6 মাস যদি পার ডে, বুঝছো, পার ডে যদি সে 3 আওয়ার্স পড়তে পারে, 3 ঘন্টা সময় দিয়ে পড়তে পারে, রেগুলার রেগুলার 3 থেকে 4 ঘন্টা পড়তে পারে, মানে আজকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখান থেকে শুরু করে তার এন্ডিং পয়েন্ট হচ্ছে এখানে, মানে চান্স পাওয়ার আগ পর্যন্ত সে যদি 3 ঘন্টা করে সময় দিয়ে পড়তে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সে সেকেন্ড টাইমে টপ, বলতেছি টপ টপ 100-এর মধ্যে থাকবে। সেই টপ 100-এর মধ্যে তার মেরিট পজিশন থাকবে। এখন তুমি বলতে পারো, ভাইয়া জাস্ট 3 ঘন্টা পড়লেই কি আসলে আমি টপ 100-এর মধ্যে থাকতে পারবো কিনা? হ্যাঁ, আমি বলবো এর চেয়েও কমে থাকতে পারো। তুমি যদি চাও যে টপ 50-এর মধ্যে থাকতে পারবা, জাস্ট তোমাকে কি করতে হবে, প্রতিদিন ধারাবাহিকতা রক্ষা করে 3টা ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা তুমি সময় প্রতিদিন তুমি পড়বা। জাস্ট 3 থেকে 4 ঘন্টা সময় পড়বা। এটা যদি তুমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে পারো যে আমি যেভাবে হোক, যে করুক, বাধা বিপত্তি আসুক, যেটা হোক না কেন, আমি 3 ঘন্টা সময় পড়বো, আমি তোমাকে বলবো, তুমি জাস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি টপ 100-এর মধ্যে থাকবা। এটা হচ্ছে আমার প্রথম কথা। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, দ্বিতীয় কথা হচ্ছে তুমি পড়াশোনা শুরু করবা, আর পড়াটাকে কিভাবে গুছায় নিয়ে আসতে পারা যায় সেটার জন্য আমাদের স্টাডি প্ল্যানটা আছে। এটা যে কতটা গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা পালন করতেছে। অনেক শিক্ষার্থী এসে বলে, ভাই আমার পড়া সব এলোমেলো ছিল, আমি জাস্ট এটা পাওয়ার পরে সুন্দর মতো পড়াগুলো গুছিয়ে করতে পারতেছি, নিতে পারতেছি, হ্যাঁ নিচে সবগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বলো, তো আমি বলবো এটার মধ্যে এই যে ইরো ট্র্যাকিং মানে কি জানো? ইরো ট্র্যাকিং মানে কি? ভুল সংশোধনী বক্স। মানে গতকাল স্টাডি প্ল্যানের মধ্যে তুমি যা স্টাডি প্ল্যান নিয়েছিলা, প্ল্যান করেছিলা, ওই প্ল্যানের মধ্যে তুমি কি কি বাকি ছিল তোমার, এইগুলো এখানে ইনক্লুড করে দিবা, এখানে লিখে ফেলবা, বুঝছো? আর এখানে একটা প্রশ্ন ব্যাংকের একটা ঘর আছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর একটা ঘর আছে। এই ঘরটা এই জন্য দেওয়া যাতে তুমি করে প্রতিদিন একটু একটু করে কোশ্চেন পড়তে পারো। তুমি একসাথে একদিনে পড়ে শেষ করতে পারবে না, আর পড়লেও মনে থাকবে না। তোমাকে ওই কোশ্চেন ব্যাংকটা ধীরে ধীরে শেষ করতে হবে। ধীরে ধীরে পড়বা, ধীরে ধীরে শেষ করবা। কোশ্চেন ব্যাংক পড়লে অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে, এটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে। ওকে, তাহলে আমার মূল ক্লাস কি? মূল ক্লাসে বাংলার কি কি বিষয়গুলো তোমাদের একটু বলি। দেখো, প্রথমত আমি উপসর্গ নিয়ে একটু আলোচনা করবো, কারণ বিগত বছরের 2টা বছর তুমি প্রশ্ন দেখো, বিগত বছর প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করো, করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে উপসর্গ পাবা। তুমি উপসর্গ পাবা, উপসর্গটা পাবা, উপসর্গ আর হচ্ছে প্রত্যয় পাবা, বুঝছো? প্রত্যয়, এই প্রত্যয়ের উপসর্গ তুমি এই দুইটা 100% পাবা। কারণ এগুলো দেখতে ছোট, টপিক ছোট, কিন্তু এগুলো ঝাল বেশি। যেমন আমার গ্রামাঞ্চলে একটা কথা আছে, ছোট মরিচে ঝাল বেশি, ছোট মরিচে ঝাল বেশি বলা হয়। তাহলে এটা কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে উপসর্গ আর প্রত্যয়ের মতো কাহিনী ঘটে, এদের কাহিনীগুলো ছোট, এদের সংসার ছোট, আলোচনা ছোট, কিন্তু এগুলো ঝাল বেশি। এগুলো থেকে পরীক্ষা আসে এবং একটু ক্রিটিক্যাল টাইপের একটু পরীক্ষা প্রশ্নগুলো আসে। ওকে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে ভাইয়েরা। তাহলে আমি আমার প্রথম কোশ্চেন কি, আমার প্রথম কোশ্চেনে চলে আসি, সুন্দর মতো বুঝিয়ে দিব আসলে কাজটা কি।
একটা মানুষের কাজ এটা কিভাবে পরিচালিত হয়, কিভাবে করে, তোমাকে একটু বুঝায় বলি। কি বলছে এখানে? উপসর্গ। মনে রাখবা, প্রথমে আসি, এই উপসর্গটা হচ্ছে শব্দ তত্ত্বের, কি তত্ত্বের ভাইয়া? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তত্ত্বের কি আলোচ্য বিষয় হচ্ছে? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা আলোচ্য বিষয়ের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে শব্দ তত্ত্ব, আর এই শব্দ তত্ত্বের আরেক নাম হচ্ছে রূপ তত্ত্ব। মনে রাখবা, কি তত্ত্ব ভাইয়া? রূপ তত্ত্ব। এটা মনে রাখতে হবে তোমাকে, রূপ তত্ত্ব, ঠিক আছে? রূপ তত্ত্ব। ওকে, তাহলে আমার মোটামুটি প্রথম বেসিক নলেজ আমার শেষ, ক্লিয়ার হয়ে গেল। তাহলে উপসর্গ তত্ত্ব আলোচ্য বিষয়, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব আলোচ্য বিষয়, ক্লিয়ার, শেষ, ডান। এখন আসি, এই উপসর্গের কাজ কি? আসলে এর কাজ কি? এর কাজ হচ্ছে নতুন নতুন রূপ দান করা। যেমন মনে করো তুমি তোমার ঈদের সময় টেইলারকে কি করো? টেইলারকে জামা দাও, জামা দেওয়ার পরে সেটাকে কেটে ছেটে নতুন একটা রূপ দান করে না? করে। ঠিক এই কাজটাই করে কি উপসর্গ। উপসর্গ হচ্ছে কি এমন একটা জিনিস যাকে দিবে একটা, সে বানাই দিবে আর একটা, নতুন একটা বানাই দিবে। মনে হয় তুমি তাকে দিলা হার, কি দিলা তাকে? হার। অথবা মান দিলা, কি দিলা? মান। একটা শব্দ জাস্ট কি দিলা? একটা শব্দ দিলা। এই শব্দটা দেওয়ার পরে এর আগে যোগ করে দিলাম কি যোগ করলাম? যোগ করলাম। তাহলে কি হলো অর্থ? অপমান। ওকে, এর আগে যোগ করলাম কি যোগ করলাম? কি যোগ করলাম? অর্থ কি হলো? প্রমাণ। এর আগে যোগ করলাম কি যোগ করলাম? তাহলে কি হবে? নির্মাণ। এর আগে যোগ করলাম কি যোগ করলাম? কি যোগ করলাম? উপযোগ করলাম। তাহলে উত্তর কি হবে? উপমান। হইতেছে ভাই উপমান। হ্যাঁ, পরে প্রমাণ। পরে বললাম কি বললাম? তাহলে উত্তর কি হবে? একসাথে করলে কি হবে? পরিমাণ। তার মানে মানের এক অর্থ, অপমান এক অর্থ, প্রমাণ এক অর্থ, নির্মাণ এক অর্থ, প্রত্যেকবারেই আলাদা অর্থ দিতেছে। তার মানে এগুলো যুক্ত করার পরে আলাদা আলাদা কি হচ্ছে? শব্দ গঠন হচ্ছে। দ্যাট মিনস উপসর্গের কাজ হচ্ছে এরা শব্দের আগে বসে, কি বসবে? এই শব্দ, এই যে এটা একটা শব্দ, এর আগে বসছে প্র, নির, উপ, এই যে এগুলো বসার পরে কি হয়েছে? নতুন শব্দ গঠন করছে। কি করছে ভাইয়া? নতুন শব্দ গঠন করা হয়েছে। তার মানে একবার ক্লিয়ার করে বলি যে তোমার হচ্ছে উপসর্গের কাজ কি? জাস্ট নতুন শব্দ গঠন করা। কিভাবে হইলো? প্রমাণ দেখাই দিলাম, প্রমাণ সহ দেখাইলাম। আসলে উপসর্গ যে নতুন শব্দ গঠন করে, কিভাবে করে তোমাকে দেখাইছে, কিভাবে করে সেভাবে করে। এই যে আমি দেখলাম যে হার, হ্যাঁ, হার লিখলাম, হারের সাথে লাগাইলাম উপহার, কি যোগ করলাম? উপহার। পরে লিখলাম প্রহার, কি যোগ করলাম? হ্যাঁ, তাহলে উপহার, প্রহার, নতুন শব্দ গঠন করা হয়েছে না? তাহলে এই যে এগুলো হচ্ছে উপসর্গ। এগুলো যখন শব্দের আগে বসে তখন কি হবে ভাইয়া? তখন নতুন শব্দ গঠন করবে। তার মানে উপসর্গের কাজ হচ্ছে কি করা? নতুন শব্দ গঠন করা। ডান, এটা ক্লিয়ার, শেষ ভাইয়া? হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসি, এরপরে দেখি আমরা পরবর্তী কি আছে। দেখো কি বলছে? কোন চারটি উপসর্গ তৎসময় বাংলা উভয় ক্ষেত্রে রয়েছে? যারা একটু ব্রিলিয়ান্ট, আমি আগে কিন্তু ঢুকি নাই উপসর্গ কোনগুলো, এগুলো পড়াই নাই, আমি ডিরেক্ট ঢুকছি প্রশ্নের মধ্যে। কারণ তুমি এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ফার্স্ট টাইমে পড়ছো, তুমি সেকেন্ড টাইম শুরু করছো। কোন চারটি উপসর্গ? অর্থাৎ আমরা জানি উপসর্গের ধরন আছে, বাংলা উপসর্গ আছে, বুঝছো? বাংলা উপসর্গ আছে কয়টা? 21টা। কয়টা ভাইয়া? 21টি। বাংলা উপসর্গ কয়টা? 21টি। আর তৎসম বা সংস্কৃত, কি ভাইয়া? সংস্কৃত উপসর্গ কয়টা? 20টি। কয়টি? 20টি। এখন এই যে 21টার 20টার মধ্যে 4টা উপসর্গ আছে। এই যে যেমন একটু আগে বললাম এটা একটা উপসর্গ, একটা উপসর্গ, পরি একটা উপসর্গ। হ্যাঁ, এরকম 4টা উপসর্গ আছে যেগুলো বাংলার মধ্যেও আছে বা তৎসময়ের মধ্যেও আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ওই 4টা কি? ভাইয়া বলেন তো ভাই, ওই 4টা কি? ওই 4টা আসলে কি? ওই 4টা হচ্ছে জাস্ট মনে রাখবা, সু বি পড়েছে নরের শিকার নি, সু বি নি, জাস্ট এই চারটা সু বি নি, বুঝতে পারছো? সু বি নি। ওকে, তাহলে আমি পাইছি ভাইয়া। তাহলে কোন 4টি উপসর্গ? একেবারে ধরে দেখাই দিলাম। 4টি উপসর্গ কি যেগুলো বাংলার মধ্যে আছে, তৎসময়ের মধ্যে আছে। বাংলার মধ্যে আছে, তৎসময়ের মধ্যে আছে। ওকে, এই তো হয়ে গেছে ভাইয়া, পেরে ফেলছো, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে কি 4টা উপসর্গ কি ভাইয়া? সু বি নি, এই 4টা মনে রাখবা। এই 4টা কি কোথায় আছে দেখি তো আমরা। এই তো এখানে আছে, সি নাম্বারটায়।
তাহলে নি বি সু আমি জাস্ট এভাবে লিখছি আশুবিনি। আশুবিনি। হ্যাঁ আশুবিনি মনে রাখলেই তুমি এটা পারবা, ঠিক আছে। ওকে, তাহলে 4টি উপসর্গ বাংলার মধ্যেও আছে, তৎসমের মধ্যে আছে। কয়টা? 4টা। এই যে 4টা আশুবিনি মনে রাখতে পারবা না? জাস্ট একেবারে কোনো কঠিন না। তুমি যদি পড়াটাকে বোঝা মনে করো তাহলে তোমার কাছে বোঝা মনে হবে, তুমি যদি এটাকে ইজি মনে করো ইজি মনে হবে। অর্থাৎ তুমি তোমার মাইন্ডকে কি সেট আপ দিচ্ছ, কি সিগন্যাল দিচ্ছ যে এটা কঠিন না সহজ। আমাদের মন মস্তিষ্ক আমাদের কন্ট্রোল করে। তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে পারো, তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি অনেক কিছু পারবা। তুমি যদি ভেবে নাও পড়াশোনা কঠিন, সেকেন্ড টাইম চান্স পাও কঠিন, তাহলে আসলে কঠিন হবে। তুমি যাই করবে কঠিন মনে হবে। কিন্তু তুমি যদি মনে করে নাও, ভেবে নাও যে এটা সহজ, পড়লে পারা যায়, সম্ভব, তাহলে তুমি দেখবা তুমি যাই করবা তোমার কাছে ইজি মনে হবে। ঠিক একই ভাবে কেউ যদি দেখে এভারেস্ট জয় করবে, মনে করে এভারেস্ট জয় করবে, হিমালয় জয় করবে, বুঝছো? হিমালয় জয় করার আগে হিমালয় উপরে উঠবে, মাউন্ট এভারেস্ট উঠবে, আস্তে আস্তে উঠবে, বেয়ে বেয়ে উঠবে। কেউ যদি নিচে তাকায়া দেখে ওরে বাপরে বাপ কত উঁচু, এভাবে যদি তাকায় দেখে এইভাবে এইভাবে দেখতে হবে, বুঝছো, অনেক উঁচু। সে যদি ফিল করে যে আই হাই রে এত উঁচুতে কিভাবে উঠবো, তাহলে সে জীবনে উঠতে পারতো না। সহজ কথা হচ্ছে এটা। তাহলে সে জীবনে উঠতে পারতো না। সে যদি ভাবতো, নিচে দাঁড়ায় যদি ভাবতো এত উঁচুতে কিভাবে সম্ভব, উঠার সম্ভব না, ভয় পেয়ে যাইতো, তাহলে সে জীবনে এবারে জয় করতে পারতো না। তার নাম এভারেস্ট জয়ের মধ্যে লিস্টের মধ্যে নাম আসতো না, আসতো না, বুঝছো, আসতো না। সে যদি ভয় পেয়ে যেত, সে ভয় পায় নাই, সে মনে করছে অন্যরা পেরেছে, আমি কেন নয়, হোয়াই আই এম নট। হ্যাঁ, হোয়াই আই এম নট, আমি কেন নয়, আমি পারবো না কেন, আমাকে পারতে হবে, আমাকে পরিশ্রম করে আস্তে ধীরে 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 উঠতে হবে, বুঝছো, আস্তে ধীরে ধীরে হবে, একসাথে হবে না এগুলা। ওকে, তাহলে ঠিক একইভাবে বলবা সেকেন্ড টাইম এটা ঠিক এরকমই লং প্রসেস। বাট যারা এই লাইনের মধ্যে স্টিল লাও এবং টিল দেন এন্ডিং, মানে যা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা, তাহলে জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবা, যা হিমালয়ের মতো। বাবর আলী যদি ভয় পাইতো যে আমি এবারে জয় করতে এত উঁচু ওঠা সম্ভব না, তাহলে বাবর আলীর নাম আমরা মাউন্ট এভারেস্ট জয় তালিকায় পাইতাম না, তুমি আমি জানতাম না, শুনতে পারতাম না। বাট সে পারছে, জয় করেছে, যার কারণে আমরা নাম থেকে নাম বলতেছি। এটা বাস্তবতা। পরিশ্রম করে নিতে হবে তোমাকে সবকিছু। তাহলে নি সু বি আ, হ্যাঁ এটা পেয়ে ফেলাম, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি ভাইয়া। পরে কি বলছে, শব্দের আগে কোনটি বসে? এতক্ষণ যা পেছাল পারলাম, যা আলোচনা করলাম, সবগুলো এখানে একটা উত্তর আসে। এটা হচ্ছে কি, শব্দের আগে বসে। মনে রাখবা দুইটা জিনিস, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে উপসর্গ, একটা হচ্ছে প্রত্যয়, আর একটা কি ভাইয়া, আর একটা হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয়। উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে। কিসের আগে বসে? মনে রাখবা শব্দের আগে বসে। কে আগে বসে? আর প্রত্যয় শব্দের পরে বসে। কিসের বসে? শব্দের পরে বসে, পরে বসে। মনে রাখতে হবে এটা তোমাকে। শব্দের আগে বসে হচ্ছে উপসর্গ, শব্দের পরে বসে হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, প্রত্যয়। যেমন আমি বললাম, এই যে হাত বললাম, হাত, দেখো খেয়াল করছো, হাত বলছি, হাত থেকে যখন বলবো হাতা, এই যে হাতা বলছি, এই যে আটটা হচ্ছে একটা উপসর্গ, প্রত্যয়। এটা একটা কি, এটা একটা প্রত্যয়, বুঝছো, প্রত্যয়, চতুর্থ প্রত্যয় আর কি, এরকম। শব্দের আগে বসে হচ্ছে শব্দের আগে বসে উপসর্গ, আর শব্দের পরে বসে হচ্ছে প্রত্যয়। যেটা তোমাকে একটু আগে উদাহরণ সহ আমি দেখাই বলছি। ওকে, ঠিক আছে ভাই, তাহলে উত্তর কি? শব্দের আগে বসে কোনটা? উত্তর হচ্ছে উপসর্গ। পরীক্ষা যদি আরো প্রশ্ন করে, আরো যদি বলে যে প্রত্যয় কোথায় বসে, প্রত্যয় শব্দের কোথায় বসে, মাঝে, শেষে, শুরুতে, নাকি উপরে, নাকি নিচে, তুমি উত্তর দিতে পারবে না ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে উপসর্গ পড়াইছি, বাট পরীক্ষা আসছে প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় শব্দের শেষে বসে। মনে রাখবা, প্রত্যয় এটা শেষে বসে, শেষে। এটা কোথায়? এটা শেষে বসে, আর এটা শুরুতে বসে। এটা কোথায় বসে? শুরুতে বসে। এটা শুরুতে, এটা শেষে, ঠিক আছে। ওকে ভাইরা, ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন কি, বিজ্ঞান শব্দের বি, বিজ্ঞান শব্দের মধ্যে যে বিটা আছে, এই বিটা আসলে কি অর্থ দেয়? দেখো, আমি পাইলাম জ্ঞান, আমি পাইলাম কি, বিজ্ঞান শব্দের ভেঙে লিখলে হচ্ছে বি প্লাস জ্ঞান, বি প্লাস জ্ঞান। জ্ঞান তো বোঝো, নলেজ। এখন এই বিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? বিজ্ঞান বলতে যে জিনিসটাকে কি করা, অ্যানালাইসিস করা হয়, ঘাটাঘাটি করা হয়, এটাকে বিশ্লেষণ করা হয়। তার মানে এই বিটা মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে বিশেষভাবে, স্পেশালি ভাবে তোমার হচ্ছে জিনিসটাকে যখন ঘাটাঘাটি করা হবে, আলোচনা করা হবে, গবেষণা করা হবে, তখন সেটা কি হবে? বিজ্ঞান হবে। তার মানে বি মানে হচ্ছে কি বোঝাচ্ছে? বিশেষ বোঝাচ্ছে, বিশেষ জ্ঞান। এটা এমন জ্ঞান না জানলাম মনে আসে বলে এটা জ্ঞান, বাট ওই জ্ঞানটাকে জানার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে যা কিছু করবা, এটা হচ্ছে বিশেষ জ্ঞান, মানে বিজ্ঞান।
এই যে বিজ্ঞান, বি প্লাস জ্ঞান, বিজ্ঞান, তাহলে হচ্ছে বিশেষ। হ্যাঁ, তাহলে হচ্ছে বিশেষ। এই তো আলহামদুলিল্লাহ পেরেছো তোমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছি তানিশা বলতেছো, সুলাইমান মিয়া বলতেছো, আমাদের সাথে সাদিয়া আফরিন, ফারিহা বলছো। তো এই অ্যান্সার গুলো আমরা পাইলাম। বিজ্ঞান মানে কি? বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ। তুমি জাস্ট চিন্তা করবা, একেবারে ইজিলি চিন্তা করো। পড়াশোনা আসলে কঠিন না ভাই, পড়াশোনা মোটা কঠিন না। তুমি যদি মনে করো যে কঠিন, তাহলে কঠিন। আমি বারবার বলি, তুমি জাস্ট ফিল করবা, মনের মধ্যে ফিল করবা যে এটা সহজ। মাইন্ডকে, ব্রেনকে সিগন্যাল দিবা যে এটা সহজ, এটা সহজ। তাহলে দেখবা 99% কাজ তোমার কাছে সহজ মনে হবে। আর তুমি দেখে যদি ভয় পেয়ে যাও যে এটা কঠিন, তোমাকে যদি ইজি কাজ দেওয়া হয়, সহজ কাজ দিলেও তোমার কাছে কঠিন মনে হবে। তোমার কাছে ওটা কঠিন মনে হবে, কারণ তোমার ব্রেনে তুমি পুশ করে ফেলছো যে কাজটা কঠিন, এটা সহজে করা যায় না। তুমি পুশ করে ফেলছো অলরেডি। তো ব্রেনকে কন্ট্রোল করতে হবে। ব্রেন যদি তোমাকে কন্ট্রোল করতে না পারে, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা বলে দিলাম। ওকে, ঠিক আছে, পরে দেখি তাহলে কি বলছে, এগুলো শেষ। এরপরে দেখো, নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গ যুগে শব্দ গঠিত? মানে বলছে কি, দেখো, নিচের কোন শব্দটি সংস্কৃত উপসর্গ যুগে গঠিত শব্দ? এখন আসি, সংস্কৃত মানে কোনটা ভাইয়া? সংস্কৃত মানে কোনটা? সংস্কৃত মানে হচ্ছে তৎসম, যার সংস্কৃত হচ্ছে এটা তৎসম। একটা আমি দেখছি তৎসম উপসর্গ কয়টা ভাইয়া? 20টা। কয়টা? তৎসম উপসর্গ হচ্ছে 20টা। 20টার মধ্যে বলছে এখানে কোনটার সাথে গঠিত। তুমি মনে রাখবা, সংস্কৃত শব্দ হইতে হলে এটার সাথে কি থাকে? এর সাথে রফলা থাকবে, রেফ থাকবে, রিকার থাকবে, রিকার থাকবে, মূর্ধন্য স থাকবে, মূর্ধন্য থাকবে, ক্ষীয় থাকবে। জাস্ট যখন দেখবা কোন শব্দের মধ্যে রফলা, রেফ, রিকার, মূর্ধন্য স, মূর্ধন্য, পর হচ্ছে কি ক্ষীয়, যদি দেখো কোন শব্দের মধ্যে আছে, তাহলে ভাববা সেটা হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। কি বলছি ভাইয়া? কি বলছি আবার বলি, কোন শব্দের মধ্যে তুমি যদি দেখো রফলা, রেভ, রিকার অথবা মূর্ধন্য স, মূর্ধন্য অথবা ক্ষীয়, তুমি যদি কোন শব্দের মধ্যে দেখো, তাহলে ভাববা, একটা চোখ দুটা বন্ধ করে বলবা সেটা সংস্কৃত। কি ভাইয়া? সংস্কৃত। দেখি কোথায় আছে। দেখো, এখন তুমি আমাকে বলো তো কোনটার মধ্যে আছে। দেখো, রামদা রা একটা উপসর্গ আলাদা, বুঝছো? এর প্রভাতের মধ্যে যে প্রো যেটা আছে, রফলা আছে, তাহলে মানে এটা উত্তর, প্রভাত। ওকে, এই তো পেরে ফেলছো ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে এসে কি প্রো, এগুলো দেখে ফেললাম। তাহলে উত্তর হচ্ছে আমার প্রভাত। মনে রাখবা, প্রভাত হচ্ছে কি, এটা সংস্কৃত উপসর্গ গঠিত। প্রভাত মানে সকাল, হ্যাঁ, ভোরবেলা। ওকে, ডান। পরে দেখি আমরা দ্রুত সবাই আনসার করবা, যারা পারো। ইচ এন্ড এভরিওয়ান, সবাই উত্তর করার চেষ্টা করবা, উত্তর দিবা। পরে দেখি কি বলছে, নিম। এই যে নিম বলছে না, নিম যে ভাষার উপসর্গ, তোমাকে শিখাই দিচ্ছি আমি আজকের পর থেকে। এটার ভুলবা না। কি বলছি? নিম বলছি। এই নিম কি? এই নিম মনে রাখবা, বেকার। হ্যাঁ, বেকার, বর কম ধর এ বদনা না কিনে বেশি ফি দিয়ে কি কিনলো? নিম কিনলো। নিম কিনলো। জাস্ট এগুলো সবগুলো হচ্ছে ফার্সি। কি ভাইয়া? ফার্সি উপসর্গ মনে রাখবা। কোনগুলা? এই যে বে, কার, বর, পর হচ্ছে কম, ধর, পর হচ্ছে বদ, না, পরে ফি, আর কিছু নিম। এই 10টা উপসর্গ হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার ফার্সি উপসর্গ। এখন কি বলছে পরীক্ষা বলছে নিম। পরীক্ষা মনে করো নিম দেয় নাই, পরীক্ষা নিম আসে নাই, পরীক্ষা বলছে না। কি বলছে? না, একই জিনিস। পরীক্ষা বলছে একই জিনিস। পরীক্ষা বলছে কার, একই জিনিস, যেমন কারখানা। পরীক্ষা বলছে বদ, একই জিনিস। মানে উপসর্গ কোনটা? ফার্সি উপসর্গ চলে আসবে, ফার্সি উপসর্গ। ঠিক আছে, ওকে। তাহলে উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা। উত্তর কি? উত্তর বি নাম্বারটা। তাহলে যে ভাষা উপসর্গ, উত্তর কিভাবে বুঝবো আমরা? সেটা হচ্ছে এই জাস্ট সহজ ভাষা, এইভাবে দেখে ফেলবো আমরা। হ্যাঁ, দেখে ফেলবো। তাহলে উত্তর হচ্ছে আমার ফার্সি। তাহলে ফার্সি উপসর্গ বেকার, বর, কম, ধর দিয়ে, বদ না কিনে বেশি ফি দিয়ে নিম কিনলো। শেষ। মনে রাখবা, এই জাস্ট এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার ফার্সি উপসর্গ। ক্লিয়ার? ডান। পরে দেখি পর কি বলতেছে, নিচের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি? ওকে, কোনো সমস্যা নাই। মূর্ধন্য মানে কি? মূর্ধন্য বলতে আসলে কি বোঝায়? মূর্ধন্য বলতে আসলে আমরা কি বুঝি? মূর্ধন্য মানে কি? মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি যদি বলি, মূর্ধন্য
এখানে বলেই দিছে মূর্ধন্য কোনগুলা মনে রাখবা ক চ তারপর ট তারপরে ত আর হচ্ছে প জাস্ট এটা এই সিকোয়েন্স মনে রাখবা ক চ ট ত প ক হচ্ছে কণ্ঠ চ তালব্য ত মূর্ধন্য এ ত দন্তন্য আর এটা হচ্ছে কি উষ্ঠ মানে কি দেখা বলে দিচ্ছে এটা হচ্ছে কণ্ঠ এগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয় এই তালব্য তালু থেকে তালব্য এগুলো তালব্য বুঝছো তালব্য তালু থেকে উচ্চারিত হয় তো হচ্ছে মূর্ধান্য বুঝছো মূর্ধান্য এ তো হচ্ছে দন্ত বর্ণ বুঝছো দন্ত আর এই প হচ্ছে উষ্ঠ প কি প হচ্ছে উষ্ঠ মানে ঠোঁট ঠোঁটতে উচ্চারিত হয় এখন আসি দেখো তাহলে বলছে মূর্ধন্য কোনগুলা মূর্ধন্য মানে কি ট ঠ ট ঠ ড ডহ মূর্ধন্য ট ঠ ড ডহ পড়েছে মূর্ধন্য এই পাঁচটা হচ্ছে মূর্ধন্য বর্ণ এখন এই পাঁচটা মূর্ধন্য বর্ণ হলে কোনটার মধ্যে আছে ট আছে তাহলে উত্তর হচ্ছে ট নাম্বার উত্তর হচ্ছে ট ক্লিয়ার না ভাইয়া এখানে ইজি না ভাইয়া তুমি যদি ইজি করে না তাহলে ইজি হবে যদি কঠিন করে কঠিন হবে ওকে ঠিক আছে ভাই এটা শেষ এরপরে দেখি আমরা এরপরে আসি আমরা আস্তে ধীরে ধীরে বুঝছো ধীরে ধীরে আসি কি বলছি আরবি উপসর্গ গঠিত শব্দ কোনটা আরবি কি বলছে আরবি বলছে আরবি কোনগুলা জাস্ট মনে রাখবা আরবি কোনগুলা আরবি হচ্ছে মনে রাখবা আম আম খাস আম খাস আম খাস লা গর বাজে বাজে খয়ের খয় জাস্ট এগুলা আম খাস লা ঘর বাজে খায়ের আম খাস লা ঘর বাজে খায়ের এই জাস্ট এই ছয়টা এখন দেখো তো আরবি উপসর্গ গঠিত শব্দ কোনটা এখন আরবি উপসর্গ লিখে দিই তোমাকে এখানে এখন তুমি বাই করে দেখি এই না খোশ বলছে না খোশ না কোন উপসর্গ বদ না হচ্ছে ফার্সি উপসর্গ এই বদ কোন উপসর্গ ওই যে বদ না বদ ও ফার্সি উপসর্গ তাহলে এগুলো দুটো বাদ এগুলো দুটো ফার্সি শব্দ শেষ আর বে কোনটা বে ও ফার্সি উপসর্গ ওই যে বলছিলাম একটু আগে বেকার এই যে বে ও ফার্সি উপসর্গ তাহলে এটাও বাদ এটা বাদ তিনটা বাদ বাকি হলো কোনটা বাকি হলো হচ্ছে আমার বি নাম্বারটা খাস মহল এই যে খাস এখানে আছে দেখছো তুমি চিন্তা করো যা সহজ করে চিন্তা করবা এগুলো আসলে পানি মনে হবে পানি মনে হবে ওকে এই যে পেরে ফেলছে আলহামদুলিল্লাহ শেষ ওকে শেষ ভাইয়া পরে দেখি আমরা পরবর্তী আসি দেখো একবার শর্টকাট দেখাবো তোমাদেরকে আরবি উপসর্গ যখন শব্দ দেখে ফেললাম পরে দেখি তালব্য ব্যঞ্জনের উদাহরণ কোনটা তালব্য ব্যঞ্জন তালব্য তোমাকে একটু আগে শিখেছিলাম না ভাইয়া তালব্য কোনগুলা ওই যে কণ্ঠ তালব্য বলেছে মূর্ধন্য পরে দন্ত পড়েছে উষ্ঠ এখন তালব্য মানে কি ক চ তারপরে ট পরে ত আর হচ্ছে কি প ক চ ট ত প এই পাঁচটা এখন ক মানে কণ্ঠ চ মানে তালব্য এই চ মানে কি তালব্য এখন দেখো তো চ এর পাঁচ বোন এরা কয় বোন এরা পাঁচ বোন চ মানে কি চ ছ বর্গীয় জহ ইয় এরা পাঁচটা এই যে পাঁচটা এরা তালব্য বর্ণ এখন দেখো তো কোনটা আছে এই চ নাম্বারটা উত্তর বি নাম্বার এর উত্তর বি নাম্বার এখানে আমার উত্তর বি নাম্বার ওকে ঠিক আছে ভাই এটা শেষ এটাও গেল এরপরে আমরা আসি স্পষ্ট ব্যঞ্জনের সংখ্যা কতটি স্পষ্ট ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন বুঝছো স্পৃষ্ট ব্যঞ্জনের সংখ্যা কতটি মনে রাখবা স্পৃষ্ট ব্যঞ্জন বা বর্গীয় বর্ণ হ্যাঁ বা কি বর্ণ বর্গীয় মনে রাখবা বর্গীয় বর্ণ বর্গীয় বা স্পৃষ্ট ব্যঞ্জন যেগুলো আছে এগুলো হচ্ছে কয়টা কয়টা ভাইয়া প্রতিষ্ঠা কোথেকে ক থেকে ম পর্যন্ত তুমি গুনে দেখো না ক থেকে ম পর্যন্ত এগুলো কয়টা প্রতিষ্ঠা দেখো তো কিভাবে বলছিলাম আমরা ওই যে ক পরে চ পরে ট পরে ত আর হচ্ছে প মানে প ফ ব ব ম এই ম চলে আসছে মানে ক থেকে ম পর্যন্ত এই প্রতিষ্ঠাকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন বা বর্গীয় বর্ণ বা বর্গীয় ধ্বনি ওকে তাহলে এটাও শেষ এটা পারবা এগুলো ইজি আছে হ্যাঁ মনে রাখতে হবে তোমাকে আস্তে আস্তে মনে রাখবা বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত ইজি না ভাইয়া দেখো তো কি বলছে বাংলা ভাষার এখন প্যাচ লাগবে প্যাচটা এখানে লাগে বাংলা ভাষা মানে কি বাংলা ভাষা দ্যাট মিনস স্বরবর্ণ পাশাপাশি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি কি ব্যঞ্জন বর্ণ মানে দুইটাই আসবে দুইটা থাকবে
তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে আসবে। তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মৌলিক স্বরধ্বনি কয়টা? এখন দেখো তো, ও বাংলা ভাষা বলে, ও সরি এখানে বলছে স্বরধ্বনি, তো বলে দিচ্ছে এখানে, সরি, মৌলিক স্বরধ্বনি মানে স্বরধ্বনির মধ্যে কয়টা? 7টা। কয়টা? 7টা আছে। এখন ওই 7টা কি ভাইয়া? ওই 7টার মধ্যে একটা হচ্ছে অ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি রস্যাউ, এটা হচ্ছে ও, একটা এ, আর একটা হচ্ছে অ জফলা আকার আকার, এরকম এই 7টা। এই 7টা হচ্ছে কি আমার মৌলিক স্বরধ্বনি। কয়টা ভাইয়া? 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা আমার? 7টা। তাহলে উত্তর হচ্ছে আমার কোথায়? উত্তর হচ্ছে সি নাম্বারটা। উত্তর হচ্ছে সি নাম্বারটা, 7টা। এই 7টা হচ্ছে আমার কি মৌলিক স্বরধ্বনি, বুঝছো? সরব ধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। তার মধ্যে দুইটার মধ্যে দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে বর্ণ। দুইটা কি? দুইটা হচ্ছে বর্ণ। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। একটা কি? একটা হচ্ছে ও। ওই আর ও, এই দুইটা হচ্ছে যৌগিক বর্ণ। মনে রাখবা, বর্ণ এক জিনিস, ধ্বনি আরেক জিনিস, সেমটা কিন্তু আলাদা জিনিস। ওকে, পরে দেখো বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা। এখানে কিন্তু বলে নাই মৌলিক স্বরধ্বনির সংখ্যা, বলে নাই কা, এখানে হোল জিনিসটাকে মানে নিয়ে আসছে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, নট স্বর, নট ব্যঞ্জন, মোট বলতেছে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি, এখানে স্বরধ্বনির কথা বলে নাই কা, ব্যঞ্জন ধ্বনির কথা বলে নাই কা, এখানে সবগুলো চলে আসছে। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত দেখে বলেন? মৌলিক ধ্বনির সংখ্যা কত? ওকে, তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত যদি বলা হয়। কত? দেখো, যদি বলা হয় তাহলে উত্তর হবে, আমরা জানি স্বরধ্বনির মধ্যে কয়টা আছে? স্বরধ্বনির মধ্যে 7টা আছে। আর ব্যঞ্জনধ্বনির মধ্যে আছে আমার কয়টা? 30টা। তাহলে 30 আর 7 যোগ করলে আমার পাই 37। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা, 37। এই তো অনেকে ফেরে ফেলছো। এই তো দেখে দেখে কে আসছো আমার সাথে? শারমিন, হ্যাঁ, তাহমিনা, সুহাসিনী, এই তো বলে ফেলছো। নুজহাত রিফা বলছো, গুড, সাবাস, অ্যান্সার দিতে পারছো তোমরা। 37, 37। উত্তর কত? 37। তোমরা ক্লাস করছো, যারা সেকেন্ড টাইম বেঁচে আসো তারা হয়তো ক্লাস করছো, যেহেতু পারতেছো। ওকে, পরে আসি। পরে কি বলতেছে? এই সত্য বিধান অনুসারে কোন বানানটা ভুল? দেখি তো, যারা যারা আছো, আমি সত্য বিধান পড়াইছি তোমাদেরকে সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের মধ্যে। একবার বেসিক ক্লাস ছিল, বেসিক ক্লাসের মধ্যে পড়াই ফেলছি সত্য বিধান অনুসারে কোন বানানটা ভুল। বৃষ্টি, তুষ্ট, রেজিস্টার, উৎকৃষ্ট। আমি বলবো না, যারা যারা আছো দেখি পারো কিনা তোমরা, দেখি। বলো এটা কত হবে? এটা কি বলো? এটা বলো সত্য বিধান অনুসারে কোন বানানটা ভুল? তাই তো, কোন বানানটা ভুল? একজন বলছো সি নাম্বারটা, কেউ বলছে বি নাম্বারটা। দেখো তোমরা যারা ভুল বলতেছো, এখানে প্রথমটা আসি। প্রথমটা কি বলছে? প্রথম বলছে বৃষ্টি। দেখি বৃষ্টি বানানোর মধ্যে কি আছে? মূর্ধন্য স আছে, পরে ট আছে। আমরা শিখেছিলাম রিকারের পরে মূর্ধন্য স হবে, এটা ঠিক আছে, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, তাহলে মানে মানছে, মেনে হয়েছে। পরে তুষ্ট বানানোর মধ্যে তয় রসুকার তু, পরে স, পরে ট। এখন দেখো আমরা এটা নিয়ম পড়ছিলাম যে ত বর্গীয় ধ্বনির আগে সবসময় মূর্ধন্য বা মূর্ধন্য স হবে। তাহলে সেই নিয়ম অনুসারে এখানে কি হয়েছে? তুষ্ট হয়েছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। ফলে উৎকৃষ্ট বানানোর মধ্যে ঠিক একইভাবে রিকার আছে, রিকারের পরে মূর্ধন্য স হয়েছে, এখানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে রেজিস্টারে গিয়ে সি নাম্বারটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানেও তো ট ছিল, এখানেও মূর্ধন্য স হয়েছে, সমস্যা আসলে কোথায়? সমস্যা হচ্ছে শব্দের মধ্যে। সমস্যাটা কোথায়? সমস্যাটা শব্দের মধ্যে। কারণ এই শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ। আমরা শিখেছি ইংরেজি শব্দের মধ্যে মূর্ধন্য বা মূর্ধন্য স কিচ্ছু হয় না। না, মূর্ধন্য স বা মূর্ধন্য কিচ্ছু হয় না, এটা নিয়ম। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে উত্তর। শুধুমাত্র তৎসম শব্দ ছাড়া বাকি কোনো শব্দে মূর্ধন্য বা মূর্ধন্য স হয় না। যেহেতু এটা তৎসম শব্দ না, সেজন্য এখানে মূর্ধন্য স দিতে, তার মানে এটা ভুল। এখানে মূর্ধন্য স দিচ্ছে, তার মানে এটা ভুল, এটা দন্ত স হবে। সি নাম্বার উত্তর, বুঝছো? উত্তর বুঝাই দিলাম, শেষ। পরে আসি কিছু কিছু জিনিস আসে আমরা। দেখো এখানে বলতেছে মোবাইল
পারিবারিক শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বুঝছো? পারিভাষিক, আমি প্রায় বলি পারিভাষিক শব্দ থেকে তুমি পরীক্ষা প্রশ্ন পাবা, প্রশ্ন পাবাই 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 পাবাই, মানে পাবাই, বুঝছো? পাবাই। মোবাইল মানে কি? ভ্রাম্যমান। তোমার কাছে মনে হইতে মোবাইল মানে কি মুঠোফোন, এরকম মনে হইতে পারে, বাট মোবাইল মানে মোবাইল কোড বলো না, মোবাইল কোড। ভ্রাম্যমান আদালত, এটা হচ্ছে মোবাইল মানে ভ্রাম্যমান। মনে রাখো, এই যে বলে ফেলছে মোবাইল কোড মানে কি? ভ্রাম্যমান আদালত, ভ্রাম্যমান আদালত, ঠিক আছে? ভ্রাম্যমান আদালত। পরে দেখি মোনার্কি মানে কি? রাজতন্ত্র। কি ভাইয়া? মোনার্কি মানে কি? রাজতন্ত্র। পরে কি? মনিটরিং মানে কি? পরিবীক্ষণ। পরে মনোপলি, মনোপলি মানে হচ্ছে একচেটিয়া ব্যবসা যখন করে, মনোপলিয়ে। পরে কি? মোরাল মানে নৈতিক, মনে রাখবা, একটু পর তোমাদের ধরবো আমি। পরে বলছে মর্গ মানে হচ্ছে শোভাগার, হ্যাঁ শোভাগার। আর হচ্ছে মর্টেজ, মর্টেজ মানে বন্ধক, মর্টেগেজ মানে হচ্ছে বন্ধক। হ্যাঁ, বিজয়ী শব্দের মধ্যে মূর্ধন্য হয় না, এটা দেখাইছি। ওকে, এটা শিখে ফেলো, এটা একটু শিখে ফেলো, শিখে সুন্দর মতো ডান লিখে দাও একটু কষ্ট করে, এটা ছোট করে, এটা শিখে গেল, ডান লিখে দাও একটু কষ্টের। মোবাইল, মোবাইল কোড, মোনার্কি, এগুলো ইজি, সচরাচর তোমার দেখো, বুঝছো? তোমাদের একটু শিখাই দিলাম, বুঝছো? প্রতিদিন চেষ্টা করবা স্টাডি প্ল্যানের মধ্যে বিগত বছরের একটা কোশ্চেন, বিগত বছরের বা তুমি একটা প্ল্যান করলা, আমাদের যে শীট আছে না, শীটের মধ্যে দেখবা, শীটের মধ্যে তুমি দেখবা, খুঁজে দেখবা, ওখানে পারিভাষিক শব্দ দেওয়া আছে। আল্লাহর কসম করে বলতো, তুমি এখানে ওই বাড়ি পড়া লাগবে না, ওই বাসে পড়া লাগবে না, তোমার যা আছে ওই শীটের মধ্যে যা আছে ওই বাড়ি তুমি পড়া লাগবে না, ওইগুলি ভালো মতো দেখবা, ওগুলি ভালো মতো পড়বা, ওগুলো এবার খেয়ে ফেলবা, বুঝছো? ওকে, শেষ। পরে দেখি, পরে কি বলতেছে? লিডিং মানে মুখ্য বা প্রধান, লাইভ স্টক মানে হচ্ছে পশুপালন, লিরিক মানে হচ্ছে কি? গীত কবিতা, লিপিয়ার মানে অধিবর্ষ, লিপ মানে অবকাশ, লিগাল মানে বৈধ, লিগাল স্টেটমেন্ট মানে হচ্ছে জবানবন্দি, একই লেজিসলেশন মানে হচ্ছে পাঠ পরিকল্পনা, এটা মনে ভুল আসছে, লেজিসলেশন মানে হচ্ছে পাঠ পরিকল্পনা, মনে হয় ভুল আসছে, এটা বাদ দাও। ওকে, এই তো বুঝে ফেলছো। তাহলে আশা করি আমি মোটামুটি তোমাদের সব বুঝাইতে পারছি, বুঝছো? তোমাদের বুঝাইতে পারছি, আর তোমাদের বুঝাইতে পারলে আমি সার্থক, আমি এখানে সার্থক, বুঝছো? তাহলে আমি একটু বলে দিই, যে টপিক গুলো দেখাচ্ছি, যে পারিবারিক শব্দগুলো দেখাচ্ছি, তোমরা ঠিকভাবে পড়বা। তোমরা হচ্ছে তোমাদের পাঠ্য বই বা তোমাদের সিলেবাস বা তোমাদের শীটে যেগুলো আছে, এই শীটের মধ্যে প্রত্যেকটা দিন মেমোরাইজিং পার্ট রাখবা। মেমোরাইজিং পার্ট কেন রাখবা? কারণ এটা অনেক বড় পার্ট, অনেক বড় জিনিস, এটাকে আস্তে ধীরে ধীরে শিখতে হবে, তোমাকে ধীরে ধীরে আয়ত্ত করতে হবে। সেই জন্য প্রতিদিন পড়ার টেবিলের মধ্যে পারিভাষিক শব্দ, বুঝছো? পারিভাষিক শব্দ রাখবা, পাশাপাশি পারলে সমার্থক শব্দ, পরে বাগধারা এগুলো রাখবা, এগুলো রাখতে হবে তোমাকে। কারণ এগুলো যদি না পড়ো, এখন থেকে না পড়ো, আয়ত্ত না করো, তাহলে সামনে আগাইতে পারবে না তুমি। তো তুমি এই জিনিসগুলো সবসময় মাথা রাখবা, এগুলো রাখবা, ইংলিশের গুলো রাখবা, বাংলা গুলো রাখবা, একটু একটু করে পড়বা। একসাথে এক গাদা নিয়ে বসবো না, কখনই বসবো না, কখনই না। একসাথে এক গাদা নিয়ে বসলে হতাশ ছাড়া কিচ্ছু পাবা না, হতাশ হবা, হতাশ, বলে মুখস্থ থাকবে না, মনে হবে না, কিচ্ছু পারবা না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট অল্প করে, অল্প অল্প করে 10টা বা 15টা, শেষ, আর না, এনাফ, 10টা 15টা করে মুখস্থ করবা। এবং রাতে ঘুমানো নয়, সকালবেলা পড়ে ফেললা, সকালবেলা স্টাডি প্ল্যান দেখে লিখে ফেলবা যে সকালবেলা আমি এই পড়বো, এগুলো পড়বো, সকালে ঘুম ভাঙার পরে পড়ে ফেলবা। পড়ার পরে রাতে যখন ঘুমাতে যাবা, যখন রাতে আবার লিখবা নতুন করে, আগামীকালকের জন্য প্ল্যান করবা। পড়ার সময় এই যে সারা দিন যা পড়লা, বিশেষ করে সকালবেলা যে ভোকাবুলারি 10টা থেকে 15টা ভোকাবুলারি মুখস্থ করছো, ওই 10টা থেকে 15টা ভোকাবুলারি রিকল করবা। কি দেখে দেখে করবা? জীবনও না, না দেখে রিকল করবা। যে আমি সকালবেলা ভোর সকালে আমি 15টা ওয়ার্ড শিখছিলাম, এগুলো দেখি আমার কয়টা মনে আছে, আমি দেখি তো কয়টা মনে আছে। নিজে নিজে বসবা। যা লাইভ স্টক মানে পশুপালন, মোরাল মানে নৈতিক, এবারে মোবাইল মানে হচ্ছে, মোবাইল মানে কি? মোবাইল মানে হচ্ছে আমার ভ্রাম্যমান, মোবাইল কোড মানে ভ্রাম্যমান আদালত, হ্যাঁ। পরে হচ্ছে কি বললাম? পরে হচ্ছে লিপ মানে অবকাশ, হ্যাঁ। পরে হচ্ছে কি? লেজিসলেশন বললাম, আর অনেকগুলো শব্দ বললাম এখানে। জাস্ট এগুলো রিকল করবা, দেখে না দেখে রিকল করবা। করার পরে যে করে তোমার মনে আসে না সেগুলো আবার দেখবা খাতার মধ্যে, একটু দেখে আবার ঘুমাই যাবা, শেষ, দেখে ঘুমাই যাবা। টেকনিক বলে দিলাম। আল্লাহর ওয়াস্তে
আল্লাহর ওয়াস্তে তোমরা এইভাবে করো ভাই, আল্লাহর ওয়াস্তে করো। যে চান্স পাও না, চান্স পায় না, পাবে না, হয় না, হচ্ছে না, পড়া মনে থাকে না, এই কাহিনী আর বলতে হবে না, শুনতে হবে না। তুমি নিজে নিজে সাকসেস স্টোরি বলবা ইনশাল্লাহ, নিজে নিজে সাকসেস স্টোরি বলবা, সামনে ভবিষ্যতে বলবা ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা, নিজের কষ্ট, নিজের ত্যাগ এক সময় মানুষকে তুমি শোনাবা। এই নিয়তে পরিশ্রম করো যে আমি আমার কষ্ট পরিশ্রম করে একদিন মানুষকে শোনাবো, একদিন আমি আমার কষ্টগুলো শোনাবো, মানুষের সামনে বলবো আমি কি পরিশ্রম করেছিলাম, কিভাবে করেছিলাম, কতটুকু ওয়েতে পরিশ্রম করেছিলাম, কত ঘন্টা পড়াশোনা করেছি, আমি মঞ্চে দাঁড়িয়ে অ্যাপোটমে দাঁড়িয়ে সুন্দর মতো তোমার হচ্ছে আমি বলবো মানুষকে যে আমি এই পরিশ্রম করেছিলাম। এই করার মতো একটা পজিশন, করার মতো একটা বিশ্ববিদ্যালয়, করার মতো একটা সাবজেক্ট নিতে হবে তোমাকে। সেজন্য তোমাকে এখন পরিশ্রম করতে হবে, যাতে আগামীকালকে তুমি সেই গল্পের নায়ক হইতে পারো, যে গল্পে তুমি বলবা, যে গল্পে তুমি নায়ক হবা। ঠিক আছে ভাইরা, আজকে আর আগালে আমরা সামনে, তোমরা প্রিপারেশন নাও, শুরু করো। যারা এখনো শুরু করতেছে না প্রিপারেশন শুরু করো নাকি, হাত জোর করবো, শুরু করো, হাত জোর করবো, শুরু করো। কারণ সময় তোমার থাকবে না, সময় বসে থাকবে না, সময় আজকে শুরু করলেও চলে যাবে, আগামীকাল শুরু করলেও চলে যাবে। শুরু করো ভাই, শুরু করো। বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।